পৌর নির্বাচনে কৌশল নির্ধারণে আওয়ামী লীগ বিএনপির আলাদা যৌথ সভা। গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে যাওয়া বললেন ফখরুল। মিথ্যাচার শুরু করেছে বিএনপি, অভিযোগ নাসিমের। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির নিজামীর আপিল শুনানি শেষ, রায় ৬ জানুয়ারি। বহাল থাকবে ফাঁসির আদেশ, আশাবাদ অ্যাটর্নি জেনারেলের। কুনিয়হসি হত্যায় জেএমবির জড়িত থাকার বিষয়ে নিশ্চিত পুলিশ। জঙ্গি তৎপরতা নিয়ে আশঙ্কার কিছু নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ বিশ্বের যে কোনো জায়গার চেয়ে নিরাপদ। এবং স্বাধীনতার ৪ দশকে দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন হলেও গুণগত মান নিয়ে প্রশ্ন। পরীক্ষা ব্যবস্থায় তথ্য প্রযুক্তির সুফল কাজে লাগানোর পরামর্শ শিক্ষাবিদদের। বাংলা সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি সজল মিত্র রিচার্ড। পৌর নির্বাচনে কৌশল নির্ধারণ করতে যৌথ সভা করেছে আওয়ামী লীগ ও বিএনপি। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ও ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে প্রায় একই সময়ে এই যৌথ সভা হয়। যৌথ সভা শেষে নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কা প্রকাশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক আন্দোলন বেগবান করতেই এই নির্বাচনে অংশ নিয়েছে তার দল। সকালে যৌথ সভা শেষে ব্রিফিংয়ে তিনি কথা বলেন। মহান বিজয় দিবস উদযাপন ও পৌরসভা নির্বাচনে ভোটের লড়াইয়ের কৌশল নির্ধারণে মঙ্গলবার বেলা 11:30টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুরু হয় দলের এই যৌথ সভা। ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সভায় যোগ দেন দলের সম্পাদক মণ্ডলীর সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা। প্রায় 50 মিনিটের এ বৈঠক শেষে সাংবাদিকদের সামনে মির্জা ফখরুল দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 1971 সালে যে চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, যা অর্জন করেছিলাম, সেটাও আজকে আমরা হারিয়ে ফেলেছি। আজকে এই সময়ে আমরা একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় আমরা এসে পড়েছি। বিগত নির্বাচনের উদাহরণ টেনে ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে পৌরসভা নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন মির্জা ফখরুল। এই নির্বাচন সুষ্ঠু হবে, অবাধ হবে আমরা আশা করি না, আমাদের সে আশঙ্কা রয়েছে, কিন্তু তারপরেও আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি আমাদের গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে। যেহেতু আমরা একটি গণতান্ত্রিক দল, যে কোনো পরিস্থিতিতে আমরা নির্বাচনে যেতে চাই। পরে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির বিভিন্ন কর্মসূচি সাংবাদিকদের জানান। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে যৌথ সভা শেষে 14 দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন শুরু হওয়ার আগেই সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না বলে অপপ্রচার চালানো বিএনপির পুরনো অভ্যাস। তবে প্রধানমন্ত্রীর আহ্বানে নির্বাচন বর্জনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসায় বেগম জিয়া ও তার দলকে ধন্যবাদ জানান মোহাম্মদ নাসিম। সামনে পৌরসভা নির্বাচন, আর তাই 14 দলের মঙ্গলবারের বৈঠকের বেশিরভাগ অংশ জুড়ে ছিল নির্বাচন পরিকল্পনা। জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জোটের অন্যান্য শরিকেরা অংশ নেন। মঙ্গলবার বেলা 12:30টায় শুরু হওয়া বৈঠক চলে দুপুর 1:30টা পর্যন্ত। বৈঠক শেষে মোহাম্মদ নাসিম সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিএনপি নির্বাচন নিয়ে আগেভাগেই মিথ্যাচার শুরু করেছে। বিএনপির রাজনীতিতে একটি সংস্কৃতি আছে মিথ্যাচার করার। নির্বাচন এখন শুরুই হয়নি বলতে গেলে আনুষ্ঠানিকভাবে সেভাবে। এখন যে বলা শুরু করেছে নির্বাচন কমিশন ভূমিকা রাখছে না, এর পক্ষে হারিয়েছে, তারা এখন একটি অঙ্গসংগঠন পরিণত হয়েছে। যদি নামে তাহলে মানুষের মনে হবে এই তো সে আগুন দিয়ে মানুষকে হত্যা করেছে। এই মহিলা হচ্ছে, এই নেত্রী হচ্ছে সেই মহিলা যিনি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। সবকিছুর পরও নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কারণে বিএনপি চেয়ারপারসনের প্রতি ধন্যবাদ জানান 14 দলের এই সমন্বয়ক। ধানের শীষ মার্কা নিয়ে আজকে নির্বাচনে যুদ্ধে নেমেছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি, তার শুভ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করব তিনি যেন তার এই শুভ চেতনাটাকে অব্যাহত রাখে আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত। পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে জোরালো পদক্ষেপ নেবার আহ্বান উঠে আসে বৈঠক থেকে। এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য তারা 100% সফল হবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় রাজনীতিতে জোটে থাকলেও পৌর নির্বাচনে এককভাবেই অংশ নিচ্ছে মহাজোটের শরিক দলগুলো, যার ব্যতিক্রম নয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও।
তবে সংসদের বাইরে থাকা ২০ দলীয় জোটের দলগুলো এ নির্বাচনে লড়ছে জোটগতভাবেই। যদিও দুই জোটের বেশিরভাগ দলই কোনো পৌরসভায় প্রার্থী দিতে পারেনি। তবে নির্বাচনে অংশ নেওয়া জাতীয় পার্টি সহ দুই জোটের শরিক দলগুলোর প্রত্যাশা নিরপেক্ষ ও পেশি শক্তির প্রভাবমুক্ত একটি অংশগ্রহণমূলক নির্বাচন। মাহমুদ রাকিবের রিপোর্ট। প্রথমবারের মতো দলীয় প্রতীকে পৌর নির্বাচন, তাই ইতিমধ্যে জাতীয় নির্বাচনের মতো উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে নির্বাচনী এলাকাগুলোতে। নির্বাচনে দেশের প্রধান দুটি দল আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াও দলীয় প্রতীক নিয়ে অংশ নিচ্ছে দুই জোটের কয়েকটি শরিক দলও। তবে নিবন্ধন বাতিল হয়ে যাওয়ায় দলীয় প্রতীকে অংশ নিতে পারবে না ২০ দলের শরিক জামাত। এদিকে ২০ দল বলা হলেও এর মধ্যে ১৬টি দলই কোনো পৌরসভাতেই প্রার্থী দিতে পারেনি, আর মহাজোট থেকে প্রার্থী দিয়েছে মাত্র ৬টি দল। তবে নির্বাচনে অংশ নেওয়া দুই জোটের শরিকদেরই চাওয়া সুষ্ঠু পরিবেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচন। বিভিন্ন পৌরসভাগুলিতে যে মনোনয়নপত্র যাচাই বাছাই এবং বাতিলের হিড়িক, সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে সেখানে তারা নিরপেক্ষ নয়। দলীয় রাজনীতি এবং তার সাথে দলের ভিত্তিতে জনগণকে সংগঠিত করার যে বিষয়টি রয়েছে সেটা এর দ্বারা সাধিত হবে। আশা করি নির্বাচন কমিশন অন্তত এবার জনগণের কাছে তাদের যে শক্তি আছে এবং তাদের যে কর্তৃত্ব আছে সেটা তারা প্রমাণ করতে সক্ষম হবেন। দলীয় প্রতীক নিয়ে পৌর নির্বাচনের এই লড়াইয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারালে শুধু বিরোধী পক্ষই নয়, বরং এর নেতিবাচক প্রভাব সবার উপরে পড়বে বলে মনে করে সংসদের বিরোধী দল জাতীয় পার্টি ও ২০ দলীয় জোটের শরিক এলডিপি। এলডিপির পক্ষ থেকে আমরা প্রায় ১২টা জায়গায় নমিনেশন সাবমিট করেছিলাম। এটা সুষ্ঠু নির্বাচন যেন হয়, না হলে এটা দেশেরও ক্ষতি হবে, এই সরকার বিপদগ্রস্ত হবে। জোর করে বল প্রয়োগ করে প্রার্থীকে বসিয়ে দেওয়া হচ্ছে। মানুষ ভোট কেন্দ্রে আসতে পারে এবং ভোট দিতে পারে, তার আশা করবো যে আমাদের যতটা সিটে দাঁড়িয়েছি তার 80% সিট আমরা জয়লাভ করব। এছাড়া স্থানীয়ভাবে এই নির্বাচন হলেও সরকার সচেতন থাকলে আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটবে না বলেও মনে করেন এসব রাজনৈতিক দলের নেতারা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। প্রার্থিতা নিশ্চিতের পর আজ দ্বিতীয় দিনের মতো অনানুষ্ঠানিকভাবে গণসংযোগ চালাচ্ছেন পৌরসভার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। একই সঙ্গে ভোটাররাও আলাপ আলোচনা করছেন কোন প্রার্থী জনতার উন্নয়নে কতটুকু যোগ্য তাই নিয়ে। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দলীয় প্রতীকে নির্বাচন হলেও পৌরসভার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীদের জনপ্রতিনিধি হিসেবে বেছে নেবেন বলে জানিয়েছেন রাজশাহীর মুন্ডুমালা পৌরসভার ভোটাররা। আর প্রার্থীরাও নির্বাচনে জয়ী হতে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন আমরা চাই যে সুষ্ঠু একটা চেয়ারম্যান, যাতে দল টল বাদ দিয়ে যে ভালো মানুষের সেবা করতে পারবে। যে আমাদের মেয়র হবে সে যেন আমাদের এই রাস্তাঘাট, বিদ্যুৎ সবকিছু সমস্যার সমাধান করে। বরেন্দ্র অঞ্চলে পানির সমস্যা আগে দূর করব। ময়মনসিংহের গৌরীপুর পৌরসভায় যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যার সমাধানে ভোটারদের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররা আলোচনা করছেন কোন প্রার্থী পৌরসভার উন্নয়নে কাজ করবেন। জনগণের কাছে, আমাদের ভোটারদের কাছে আমরা যাচ্ছি এবং কথা বলতেছি। যদি আমি মেয়র পদে জিততে পারি, আমার দল যদি জিততে পারে, আমি কাজ করে যাব। খুলনায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা জয়ের কৌশল নির্ধারণ করতে শুরু করেছেন। এছাড়া প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণার কৌশল কি হবে তা নিয়েও আলোচনা করছেন প্রার্থীরা। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। সারা দেশের পদঘাট, চায়ের দোকানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু পৌর নির্বাচন। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগে তারা নিয়ে নিচ্ছেন ব্যাপক প্রস্তুতি। আর ভোটাররা বলছেন দেখে শুনে বুঝে ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের ৩ পৌরসভায় বইছে নির্বাচনী হাওয়া। আনুষ্ঠানিকভাবে গণসংযোগ করতে না পারলেও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রার্থিতা জানান দিচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তবে ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। আমি তো এবার নতুন ভোটার হয়েছি, সেই জন্য খুশি, দেখে শুনে ভোট দেব। তাই এবার আমরা ভোট দেখে শুনে দেবো, যাই যোগ্য তাহাই দেবো, কারো কথা আর ভুলবেন না। গত 5 বছরে অনেক উন্নয়ন করেছি এবং সেই কারণে আমার বিশ্বাস যে পাবলিক এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমাকে পাবলিক নির্বাচিত করবে। আমাকে নৌকা দিয়েছে, আমি আশা করি আল্লাহর কাছে আমার পৌরবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে
আমি বিপুলভাবে নির্বাচিত হব। নোয়াখালী চৌমুহনীতে দেখা গেছে ভিন্ন চিত্র। বেশ জোরে সোরে শুরু হয়েছে নির্বাচনী গুঞ্জন। চায়ের দোকান থেকে শুরু করে হাট বাজারেও ছড়িয়ে পড়েছে উত্তাপ। স্থানীয়দের দাবি এখানে মূল লড়াইটা হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। তবে ভোটাররা বলছেন চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত পৌরসভা গড়তে উপযুক্ত সিদ্ধান্ত নিতে চান তারা। আমাদের এরকম একটা চেয়ারম্যানের দরকার। আমরা যেন শান্তি শৃঙ্খলাভাবে রিক্সা চালাই, আমরা গরিব মানুষ খাইতে পারি, আমরা এটাই চাই। প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক নিয়ে এখানে ভোট করার জন্য নমিনেশন দিয়েছেন। ইনশাআল্লাহ মানুষ অবশ্যই বিবেচনা করবে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং যদি ভোটাধিকার প্রয়োগ করে ইনশাআল্লাহ চৌমুহনী পৌরসভায় ধানের শীষের জয় অবশ্যই ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব। কুমিল্লার 6টি পৌরসভায় বেড়েছে প্রার্থীদের ব্যস্ততা। রাস্তার মোড়ে মোড়ে চলছে অঘোষিত প্রচারণা। আনুষ্ঠানিক প্রচারণার আগে নিজেদের কর্মপরিকল্পনা ঠিক করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। এছাড়া শরীয়তপুর ও মৌলভীবাজার সহ দেশের বিভিন্ন পৌরসভায় চলছে প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি। আর যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার আশাবাদ ভোটারদের। সাবিহানিপা, সময় সংবাদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর আপিলের রায় দেয়া হবে আগামী 6 জানুয়ারি। সকালে দুই পক্ষের যুক্তি খণ্ডন শেষে রায়ের এদিন ধার্য করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা সর্বোচ্চ আদালতের রায়েও নিজামীর ফাঁসির রায় বহাল থাকবে। অন্যদিকে ছোটখাটো অপরাধ প্রমাণ হলেও নিজামীর সাজা কমে আসবে বলে মনে করে আসামি পক্ষ। আফজাল হোসেনের রিপোর্ট। আলবদর কমান্ডার মুজাহিদের ফাঁসি কার্যকরের পর এবার বদরের শিশু নেতা মতিউর রহমান নিজামীর আপিল নিষ্পত্তি করতে যাচ্ছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আসামি পক্ষের যুক্তি খণ্ডন শেষে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ জানান আগামী 6 জানুয়ারি আপিলের রায় ঘোষণা করবেন তারা। অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের প্রত্যাশা আপিলের রায়েও নিজামীর মৃত্যুদণ্ড বহাল থাকবে। বুদ্ধিজীবীদের হত্যার ব্যাপারে যদি মতিউর রহমান নিজামী কোনো শাস্তি না পান, বিশেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড, তাহলে আমাদের বহুদিনের প্রত্যাশা সেটা একদম ফ্রাস্ট্রেটেড হবে। আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান বা কাদের মোল্লা এরা সবাই ছিল মতিউর রহমানের অধীনস্থ, সাবঅর্ডিনেট। সুতরাং সাবঅর্ডিনেটরা যেখানে শাস্তি পেয়েছে সেখানে যদি তাদের নেতা শাস্তি না পায় তাহলে ঠিক হবে না। যদিও আসামিপক্ষ মনে করেন সাক্ষ্য প্রমাণে অপরাধ প্রমাণিত হলেও আপিলের রায়ে তার দণ্ড কমে আসবে। যে সাক্ষী প্রমাণ আছে সেই সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামি নির্দোষ প্রমাণিত হবে এবং তার যে কালপাবিলিটি সেটা বিবেচনা করে তার ব্যাপারে যদি সাজাও দেওয়া হয় সেক্ষেত্রে কোন অবস্থায় তাকে এক্সট্রা গ্রুপ লঘুদণ্ড দেওয়া হবে। আলবদরের এই নেতার বিরুদ্ধে গত বছরের 29 অক্টোবর বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা এবং পাবনার 3টি গ্রামে গণহত্যার 4টি অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে একই বছরের 23 নভেম্বর আপিল করেন নিজামী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলার সময়ে আরও থাকছে। নওগাঁর অতিরিক্ত দায়রা জজ সাঈদ হত্যা মামলায় সিআইডির চার্জশিট, কথিত স্ত্রী সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যথেষ্ট তৎপর থাকায় জঙ্গি তৎপরতা নিয়ে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এ সময় বিশ্বের যে কোনো দেশের চেয়ে বাংলাদেশ অনেক নিরাপদ বলেও মন্তব্য করেন মন্ত্রী। এই জঙ্গি তৎপরতা সারা মানে এটা একটা গ্লোবাল থ্রেট হয়ে গিয়েছে, এটা হচ্ছে, কিন্তু সেই তুলনায় আমি মনে করি বাংলাদেশ অনেক ভালো আছে, আমাদের নিরাপত্তা বাহিনী ভালো কাজ করছে এবং আপনারা কিছুদিন আগে গ্লাভসের ওই যে আমেরিকান এক সেখানেও দেখছেন বাংলাদেশ অনেক ভালো এবং পৃথিবীর 35তম স্থান যেখানে নাকি নিরাপদে আমাদের মানে জাতি আমাদের দেশবাসী আছেন। কাজেই আমি মনে করি যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার জন্য উৎকণ্ঠা প্রকাশ করার কোনো কারণ নেই। এখানে এখন পর্যন্ত আমি মনে করি আমাদের নিরাপত্তা বাহিনী এবং আমাদের গোয়েন্দারা ভালো কাজ করছেন। অবশেষে রহস্য উন্মোচিত হলো জাপানি নাগরিক কুনিও হোশি হত্যাকাণ্ডের। একই সঙ্গে বেরিয়ে এসেছে রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম হত্যা এবং বাহাই সম্প্রদায়ের নেতাকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনার রহস্য। এসব ঘটনাই একই সূত্রে গাঁথা এবং এর সাথে জড়িত উগ্র মৌলবাদী সংগঠন জেএমবি। আজ দুপুরে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়গুলো নিশ্চিত করেছেন।
রংপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। সম্প্রতি জাপানি নাগরিক কোনিও হোসিকে গুলি করে হত্যা ঘটনার মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় রংপুর। চাঞ্চল্যের সৃষ্টি হয় সারা দেশ সহ আন্তর্জাতিক পর্যায়েও। ঘটনার পরই আইএস হত্যার দায় স্বীকার করেছে বলে দাবি করে সাইট ইন্টেলিজেন্স। ঘটনার 2 মাস 5 দিন পর মঙ্গলবার রংপুরের ডিআইজির বক্তব্যে জানা গেল আইএস নয়, কোনিও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত উগ্র মৌলবাদী জেএমবি গোষ্ঠী। হুশি কোনো না, শুধু 3টা মামলার ঘটনায় আমাদের যথেষ্ট অগ্রগতি আছে। তা কিভাবে পরিকল্পনা করেছে, কিভাবে হত্যা করেছে, প্রতিটি ঘটনার বিস্তারিত বিবরণ আদালতে দিয়েছে। উগ্রপন্থী যে মৌলবাদী সংগঠন জেএমবির তারা সদস্য। কোনিও হোসি হত্যাকাণ্ডের পরই পুলিশ সন্দেহভাজন 6 জনকে গ্রেপ্তার করে। সবশেষ গত বুধবার রাতে পীরগাছা উপজেলা থেকে মাসুদ রানা নামে এক যুবক গ্রেপ্তার হয়। এরপর হত্যাকাণ্ডে সম্পৃক্ততার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। তদন্তকালীন এবং রিমান্ড শেষে সে স্বীকারোক্তি করছে যে এই ঘটনাগুলোর সঙ্গে সে সম্পৃক্ত। সে নিজকে এটুকু জড়াইছেন যে সে জেএমবির সঙ্গে সংশ্লিষ্টতা। আর বাহাই সম্প্রদায়ের যে হত্যা প্রচেষ্টা মামলাটা, এই হত্যা প্রচেষ্টা মামলাটা সেও জড়িত মানবিকতা সে স্বীকারোক্তিতে বলছে। গত 3 অক্টোবর কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে জাপানি নাগরিক কোনিও হোসি, 10 নভেম্বর মাজারের খাদেম রহমত আলী খুন হন। আর বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে গুলি করে হত্যা চেষ্টা করা হয় 8 নভেম্বর। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। আগামী অর্থ বছরের বাজেট হবে 3,40,000 কোটি টাকা। এই লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। দুপুরে সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মী সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন। আমি যখন প্রথম মন্ত্রী হলাম তখন আমাদের যে বাজেটটা ইনহেরিট করলাম, সেই বাজেটের আয়তন ছিল 91,000-92,000 কোটি টাকা। এবং আপনারা জানেন গত বছরের বাজেট হয়েছে 3 লাখ কোটি টাকা, এই বছরের বাজেট হচ্ছে 3,40,000 কোটি টাকা। তার মানেই হচ্ছে সারা দেশে সরকারি খাতে খরচ এই গত বছরের থেকে 40,000 কোটি টাকা বেশি হবে। বাংলার সময় আরও থাকছে। রাজশাহীর যেখানে সেখানে ইট ভাটার কারণে কমছে ফসল ও ফলের উৎপাদন, দূষিত ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে মানুষও, অবৈধভাবে গড়ে ওঠা ভাটা বন্ধের তাগিদ। নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইদ হত্যা মামলায় 5 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে সিআইডি। বিকেলে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালত চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কাজল কান্তি চৌধুরী। অভিযোগপত্রে পারিবারিক বিরোধের জের ধরে বিচারক সাইদকে হত্যা করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে। এতে নিহতের কথিত স্ত্রী সানজিদা আহমেদ মিশু, শ্যালিকা লাকি আক্তার, শ্বশুর নাসির আহমেদ, আত্মীয় ইমরান হোসেন ও রিমা আক্তারকে অভিযুক্ত করা হয়। এছাড়া দাখিলকৃত 3 পৃষ্ঠার চার্জশিটে 48 জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। 2014 সালের 16 সেপ্টেম্বর চট্টগ্রামের হালি শহরের একটি বাসায় মাথায় আঘাত করে হত্যা করা হয় বিচারক কাজী আব্দুল হাসিব মাহমুদ সাইদকে। পরে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। সিআইডি তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর কাজল কান্তি চৌধুরী, উনি ওই যে বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আব্দুল হাসিব মোহাম্মদ সাইদ, ওনার হত্যা মামলার 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র উনি আজকে দাখিল করছেন। বিজয়ের 44 বছরের দীর্ঘ পথ চলায় দেশের শিক্ষা ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে। বছর বছর বেড়েছে পাবলিক পরীক্ষায় পাশের হার, কিন্তু শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদরা। তাদের মতে প্রচলিত পরীক্ষা পদ্ধতি ত্রুটিপূর্ণ হওয়ায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনাও ঘটেছে। এ ধরনের ঘটনা ভবিষ্যতে দেশের শিক্ষা ব্যবস্থাকে বিপর্যয়ের দিকে ঠেলে দেওয়ার আশঙ্কা তাদের। বিস্তারিত তানিম মেহেদির রিপোর্টে। 30 লাখ শহীদের তাজা রক্ত আর অসংখ্য মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। সদ্য স্বাধীন বাংলাদেশে অন্যান্য খাতের মতোই শিক্ষা ব্যবস্থা হয়ে পড়ে নাজুক। সে অবস্থা কাটাতে সময় লেগে যায় বেশ কয়েক বছর। এরপর প্রতি বছর দেশে পাবলিক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকে। উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে হু হু করে। জিপিএ 5 পাওয়াটাও এখন আর কষ্টসাধ্য কিছু নয়।
পাশের হার আর জিপিএ 5 প্রাপ্তির এত অর্জনের পরেও পার্শ্ববর্তী দেশের তুলনায় দেশের শিক্ষার মান না বাড়ায় পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থাকে দুষছেন শিক্ষাবিদরা। ভবিষ্যৎটা পুরোপুরি পাবলিক পরীক্ষায় কি করেছে, কি ফল করেছে তার উপর নির্ভর করছে। এই পরীক্ষা কেন্দ্রিকতাটা দূর করা দরকার, এখানে শিক্ষা কেন্দ্রিকতাটা আনা দরকার। এই যে হাজার হাজার লক্ষ জিপিএ পাস পাচ্ছে, এটা থেকে বোঝার উপায় নেই যে আমাদের শিক্ষার উন্নতি হচ্ছে। সম্প্রতি পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে মহামারীর সঙ্গে তুলনা করছেন শিক্ষাবিদরা। যে প্রশ্নপত্র যখন ফাঁস হয় তখন অভিভাবকরা মনে করেন যে অন্য ছেলে মেয়েরা তো ফাঁস করা পরীক্ষার প্রশ্ন দিয়ে পরীক্ষা দিচ্ছে, আমার ছেলে মেয়েটা বঞ্চিত হচ্ছে। এটা একটা সংক্রামক ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়ে। আমরা শিক্ষায় আসলে দারুণ ভালো করছি, সেটা বলার কোনো সুযোগ নাই। যে সকল দেশ আমাদের প্রায় সমপর্যায়ে ছিল কিন্তু এখন অগ্রগতির মাপকাঠিতে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, তার মধ্যে কোরিয়া আছে, তার মধ্যে মালয়েশিয়া আছে, তারা কিন্তু অনেক দূরে এগিয়ে গেছে। পরীক্ষা পদ্ধতিতে তথ্য প্রযুক্তির সুফল কাজে লাগানোর পরামর্শ শিক্ষাবিদদের। তথ্য প্রযুক্তি অত্যন্ত তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় শিশু সৌরভকে গুলি করে হত্যার চেষ্টা মামলায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আগামী 17 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। দুপুরে সুন্দরগঞ্জ আমলি আদালতের বিচারক মনিরুজ্জামান শিকদার এ আদেশ দেন। এর আগে মঞ্জুরুল ইসলাম লিটন আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন। পরে আদালত আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে লিটনের জামিনের মেয়াদ বৃদ্ধি করেন। গত 2 অক্টোবর সুন্দরগঞ্জের গোলাপচরণ এলাকায় শিশু সৌরভকে গুলি করেন মঞ্জুরুল ইসলাম লিটন। যত্রতত্র ইট ভাটার কারণে রাজশাহী অঞ্চলে ফল ও ফসলের উৎপাদন কমছে। আর চিকিৎসকরা বলছেন ইট ভাটার দূষিত ধোঁয়ার কারণে মানবদেহেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। তবে অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটাগুলো বন্ধে তৎপর বলে জানালেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। আব্দুল সালামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইফুর রহমান রকি। রাজশাহী জেলায় 150টি ইটভাটা রয়েছে। ভাটাগুলোতে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে ইট তৈরির কর্মযজ্ঞ। এ সময় দিনরাত নির্গত হয় দূষিত ধোঁয়া। এ কারণে আশেপাশের 2 ও 3 ফসলি জমির উর্বরতা কমে আসায় ফলন বিপর্যয় দেখা দিয়েছে বলে অভিযোগ কৃষকদের। শুধু ফসলই নয়, উৎপাদন কমেছে বিভিন্ন ফলেরও, এমনটাই অভিমত কৃষি বিশেষজ্ঞদের। যেখানে ইটভাটা স্থাপন করা হয় ঠিক ওই স্থানের মাটির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়, যার ফলে দেখা যায় যে গাছের উৎপাদন যথেষ্ট কমে যায়। ভাটার কারণে যে আমের গাছে ধরেন টাঠা লাগে, আম হয় না। ইটভাটার দূষিত ধোঁয়ার কারণে ফুসফুস, শ্বাসতন্ত্র সহ মানবদেহের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ভাটার ধোঁয়া থেকে গর্ভস্থ শিশু বড় হবে সেটা হয় না। আমাদের ভাষায় আমরা কে বলি লো বার্থ ওয়েট, তারপরে অ্যাসফেক্সিয়া, তারপরে জন্মের পরে নিউমোনিয়া, এইসব রোগে বাচ্চা আক্রান্ত হতে পারে। তবে নতুন করে আর কোনো ইটভাটার অনুমোদন দেয়া হচ্ছে না জানিয়ে এই কর্মকর্তা জানালেন, নিয়ম বহির্ভূতভাবে গড়ে ওঠা ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি এই সমস্ত এলাকায় ইটভাটা যদি স্থাপন করে থাকে তাহলে আমরা শেষ ইটভাটাকে উচ্ছেদ করার জন্য মোবাইল কোর্ট বা এনফোর্সমেন্ট কার্যক্রম শুরু করব। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে পরিচালিত হচ্ছে প্রায় 50টি ইটভাটা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। রাজধানীর শ্যামপুরের পালপাড়ায় 6 বছরের শিশু ম্যানহোলে পড়ে গেছে। 2 ঘন্টারও বেশি সময় ধরে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন আমাদের প্রতিবেদক খান মোহাম্মদ রুমেল। উদ্ধার অভিযানের সর্বশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি রুমেলের কাছে। রুমেল, রিচার্ড, আমি প্রথমে আপনাকে যেটি বলতে চাই, যে শিশুটি পড়ে গেছে সে কিন্তু ম্যান হলে পড়েনি। আমরা এখানে এসে যেটি দেখেছিলাম যে একটি সুয়ারেজ লাইনের ভিতরে সে পড়ে গেছে এবং এলাকার লোকজনের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি যে এখানে আমরা দেখছি যে টিন শেড একটি ভবন, অর্থাৎ দেয়ালটি ইটের কিন্তু উপরে টিনের ছাদ, সেরকম একটি ভবনের নিচ দিয়ে আশপাশে যেসব শিল্প কারখানাগুলো রয়েছে সেই শিল্প কারখানার সুয়ারেজের লাইন গিয়েছে এবং সেইখানে পানির প্রচন্ড স্রোত রয়েছে এবং সেই সুয়ারেজের লাইনেই বাচ্চাটি পড়ে গেছে এবং আমি এখন পর্যন্ত শিশুটির নাম জানতে পারিনি। তবে যেটি
যেটি জেনেছি শিশুটির বয়স 5.5 থেকে 6 বছরের মধ্যে। এবং আজকে আমি এইমাত্র জানতে পেরেছি যে বাচ্চাটি যেটি পড়ে গেছে তার নাম হচ্ছে নীরব। এবং আমরা যেটি জেনেছি যে বিকেল 4:30-4:30টার দিকে শিশুটি এখানে পড়ে গেছে এবং শিশুটি যখন এই ড্রেনের ভিতরটিতে পড়ে যায় তখন সে সময় কিন্তু তার মাও এখানে উপস্থিত ছিল, তার মা ছিল এবং তার আরো একজন ভাই এখানে উপস্থিত ছিল। তারা এখানে খেলা করছিল। তো খেলার এক পর্যায়ে শিশুটি এই ড্রেনের ভিতরে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরপর আমরা যেটি জেনেছিলাম যে শিশুটির মা তিনিও এখানে নেমেছিলেন এবং নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা আমি আপনাকে যেটি জানিয়েছি, এই মুহূর্তে আমি যেটি দেখছি যে এখানে কালো পানির প্রচন্ড স্রোত রয়েছে। তো পরবর্তীতে শিশুটির মা সেখানে তার কোনো হদিস বের করতে পারেনি। তো এরপরে আপনি জানেন যে বিকাল থেকে কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরিরা এখানে এসেছে এবং এখনো পর্যন্ত তারা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। আমরা এই মুহূর্তে যেটি দেখছি যে ফায়ার সার্ভিসের একজন ডুবুরি তিনি কিন্তু এই অর্থাৎ যে জায়গাটিতে বাচ্চাটি পড়ে গেছে সেইখানে ডুবুরি পানির নিচে ঢুকে তিনি সেই শিশুটির খোঁজ করার চেষ্টা করছেন। তো একটা বিষয় এখানে একটু বলতে চাই যে ড্রেনটিতে শিশুটি পড়ে গেছে, আমরা এলাকার লোকজনের সঙ্গে প্রাথমিকভাবে আমি যতটুকু কথা বলে জেনেছি যে সেটি হচ্ছে এটি যেই শ্যামপুর এলাকায় আপনি জানেন যে বেশ কিছু ইন্ডাস্ট্রি রয়েছে, ছোট বড় কারখানা রয়েছে অনেক। তো তাদের যেই বর্জ্য বের হয়ে যাওয়ার যে লাইন সেই লাইনে পড়েছে এবং এখানে যদিও দেখা যাচ্ছে যে আসলে এই অর্থাৎ যে দৃশ্যমান অংশটি সেটি খুব বেশি বড় নয়, কিন্তু এখানে নিচে পানির লাইনটি অনেকটাই চওড়া এবং এখানে 4টি লাইন রয়েছে, অর্থাৎ পানি একদিক থেকে বের হয়ে 4টি ড্রেনের মাধ্যমে 4 দিকে চলে যায়, আমরা তেমনটাই জেনেছি। তো পানির স্রোতের কারণে শিশুটি এখন কত দূর যেতে পারে কিংবা কি অবস্থা হতে পারে সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না। শুধু আমি আপনাকে যেটি জানিয়েছি যে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা যারা আছেন তারা এখনো পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে আসলে উদ্ধার কাজটি শেষ হতে কতটা সময় লাগবে কিংবা আসলে যে শিশুটি এখানে পড়ে গেছে সে আদৌ পানির স্রোতের কারণে কতটুকু দূরে চলে গেছে কিংবা নাকি এখানেই রয়েছে সে বিষয়গুলো এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। আর একটা বিষয় এখানে একটু জানাতে চাই আমি যে সেটি হচ্ছে যে ফায়ার সার্ভিসের যে ডুবুরিরা তারা যেটি পানির নিচে যাচ্ছেন, তো আপনি জানেন যে ফায়ার সার্ভিসের কর্মীদের কিন্তু পানির নিচে দেখা যায় এ ধরনের লাইট কিন্তু তাদের রয়েছে, কিন্তু এখানে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা আমি তাদের কাছে যতটুকু জেনেছি যে যেই পানিটি অর্থাৎ সেই পানিগুলো কিন্তু প্রচন্ড কালো রঙের পানি এবং আমি আগেই বলেছিলাম যে শিল্প কারখানার বর্জ্যর যে পানি সেই পানিগুলো, তো এই কালো প্রচন্ড এবং দূষিত পানির কারণে এর নিচে কিন্তু ফায়ার সার্ভিসের যে ডুবুরিরা তারা যেটি বলছেন যে তারা সেখানে নিচে লাইট জ্বালিয়েও তারা দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছেন না, কারণ পানির অত্যন্ত গাঢ় এবং পানির রং অত্যন্ত কালো হয়। তো এছাড়া আরেকটা বিষয় এখানে একটু বলতে চাই যে ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে যে এখানে যে পানি আপনাকে বলেছি যে দূষিত পানি এবং দূষিত পানি হওয়ার কারণে পানি অত্যন্ত ভারী এবং পানিতে অক্সিজেনের মাত্রাও কম, তো যার কারণে ডুবুরিরা যে অক্সিজেন মাস্ক নিয়ে পানির ভিতরে প্রবেশ করছেন তো তার সাহায্যে কিন্তু তারা খুব বেশি সময় পানির নিচে অবস্থানও করতে পারছেন না। তো সবকিছু মিলে এরকম একটি অবস্থা এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার কাজ চলছে। আর আপনাকে আমি যেটি বলতে চাই যে যেই জায়গাটিতে উদ্ধার কাজ চলছে আমরা দেখছি কিন্তু আশপাশে কিন্তু শত শত মানুষ কিন্তু উৎসুক মানুষজন এখানে জড়ো হয়েছেন, যেই উদ্ধারের যেই তৎপরতা সেইটি তারা প্রত্যক্ষ করছেন। এবং আমরা যেটি দেখেছি যে এখানে কিন্তু যে প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, পুলিশের কর্মকর্তারাও এখানে এসেছেন, তো সবকিছু মিলে সবার উপস্থিতিতে উদ্ধার কাজটি চলছে। কিন্তু আপনাকে আমি একটু মনে করে দিতে চাই, আপনি হয়তো জানেন যে গত বছর জিহাদ নামে একজন শিশু সে কিন্তু একটি পাইপের ভিতরে পড়ে গিয়েছিল, তো পরবর্তীতে কিন্তু পাইপের ভিতরে পড়ে যাওয়ার পরেও জানেন পাইপটি খুব বেশি ব্যাসার্ধের ছিল না, তো তারপরেও কিন্তু সেখান থেকে শিশু জিহাদকে উদ্ধার করতে খুব বেশি ব্যাগ পেতে হয়েছিল এবং তাকে কিন্তু আপনি জানেন যে উদ্ধারে 2 দিন সময় লেগেছিল, তো এবং তাকে জীবিত উদ্ধার করা যায়নি। কিন্তু আজকে এই যে শিশু নীরব সে যে জায়গাটিতে পড়ে গেছে আমি আপনাকে বলেছিলাম আগেই যে আমরা প্রাথমিকভাবে জেনেছিলাম এটি একটি ম্যানহোল, কিন্তু এখানে এসে আমরা যেটি দেখেছি এটি ম্যানহোল নয়, এটি একটি ড্রেন। তো এখানে আমি আপনাকে এটিও বলেছি যে পানির প্রচন্ড স্রোত রয়েছে, তো স্রোতের কারণে শিশুটিকে এখান থেকে ভেসে গেল কিনা সে বিষয়টিও কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। এবং আরেকটা বিষয় আপনাকে বলতে চাই সেটি হচ্ছে যে যখনই শিশুটি পড়ে যায় অর্থাৎ বিকেল 4টা থেকে 4:30টার মধ্যে তখন আমি আপনাকে যেটি জানিয়েছিলাম শিশুটির মাও কিন্তু এখানে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেছিল, কিন্তু শিশুটির মা কিন্তু ছেলেটির কোনো হদিস এখানে বের করতে পারেনি। তো এখন হয়তো ধারণা করা হচ্ছে পানির স্রোতে শিশুটি হয়তো এখান থেকে অনেক দূর ভেসে যেতে পারে, তো সেই আশঙ্কা মাথায় নিয়েই কিন্তু ফায়ার সার্ভিসের ডুবুরিরা এখানে উদ্ধার কাজটি চালিয়ে যাচ্ছেন।
আর আরেকটা বিষয় আপনাকে একটু আমি জানাতে চাই যে আমি আপনাকে যেটি বলেছিলাম যে এখানে আপনার যে ড্রেনের মধ্যে শিশুটি পড়ে গেছে সেটিতে যে 4টি শাখা রয়েছে, অর্থাৎ যে মূল ড্রেনটি সেইটি একদিক থেকে এসে তারপর চারদিকে চারপাশে পানি ছড়িয়ে গেছে। তো এখন সেটি হচ্ছে যে আবার যেই সুয়ারেজের যে লাইনটি তার উপরে কিন্তু ভবন রয়েছে, বিভিন্ন বাসাবাড়ি রয়েছে। তো সবকিছু মিলে ফায়ার সার্ভিসের ডুবুরিটা এবং এটি নিচে কোনো আলোর ব্যবস্থাও করা যাচ্ছে না। তো সবকিছু মিলে ডুবুরিটা কিন্তু আসলে বুঝতে পারছে কোন দিকে যাবেন, অর্থাৎ চারদিকেই যেই পানির লাইন গিয়েছে। তো সবকিছু মিলে এইসব প্রতিবন্ধকতার মধ্যেও কিন্তু উদ্ধার কাজটি এখনো পর্যন্ত চলছে। এবং আমরা আপনাকে আবারও আমি এই মুহূর্তে হয়তো আপনি দেখছেন যে আমি যেটি বলছিলাম আপনাকে যে প্রচন্ড নোংরা পানি, এবং এই নোংরা পানির কারণে পানিতে কিন্তু ফায়ার সার্ভিসের যেসব যন্ত্রপাতি রয়েছে, বিভিন্ন আপনি জানেন যে কারিগরি যন্ত্রপাতি রয়েছে পানির নিচে অনুসন্ধান চালানোর জন্য, তো সেই যন্ত্রপাতিগুলো কিন্তু এখানে কাজ করছে না, কারণ এখানে যে আমি যেটি বলেছিলাম যে নোংরা পানি রয়েছে। এবং আমরা দেখছি যে পানির ভিতর থেকে কিছুক্ষণ পরপরই বিভিন্ন ধরনের বস্তু, অর্থাৎ যেই বর্জ্য পদার্থগুলো এখান দিয়ে যায় সেগুলো ফায়ার সার্ভিসের ডুবুরিরা তুলে আনছেন। তো আমরা যেটি দেখছি যে যখনই কোনো বস্তু ফায়ার সার্ভিসের কর্মীদের হাতে আটকা পড়ছে কিংবা তারা একটু আশ্বস্ত হচ্ছেন হয়তোবা যে উদ্ধার করা সম্ভব হবে, কিন্তু সেইটি কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি এবং এখনো পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে। এবং রিচার্ড, আরেকটা বিষয় আমি আপনাকে যেটি জানাতে চাইছিলাম সেটি হচ্ছে যে আমি চেষ্টা করেছিলাম এখানে যারা ফায়ার সার্ভিস কর্মীরা আছেন, যারা উদ্ধার কাজটি চালিয়ে যাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু ফায়ার সার্ভিস কর্মীরা এই পর্যায়ে যেটি বলছেন যে উদ্ধারের এই পর্যায়ে আসলে এইখানে তারা কেউ কথা বলার মতো পর্যায়ে নেই। তবে ফায়ার সার্ভিসের কাছ থেকে আমরা যেটি জেনেছি যে তারা সর্বাত্মক চেষ্টা করছেন শিশুটিকে উদ্ধার করার জন্য। তবে আমরা যেটি আপনাকে বলতে পারি যে শিশুটিকে উদ্ধার করতে এখানকার যে অবস্থা আমরা দেখছি, খুব অল্প সময়ের মধ্যে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে এমনটা কিন্তু মনে হচ্ছে না। এটি একটি দীর্ঘ সময় লাগবে এমনটাই আমি ধারণা করছি। রিচার্ড। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন রাজধানী শ্যামপুরের পালপাড়ায় 5.5 থেকে 6 বছরের শিশু নীরব সুয়ারেজের লাইনে পড়ে গেছে। সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস এবং সেখান থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্ট্যাটাস প্রেস SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।